ভুয়া ভিসা নিয়ে যেভাবে ঢাকা থেকে ইমিগ্রেশন পার হলেন একসঙ্গে ৩০ জন। ভিসা নিয়ে ভ্রমণের অভিযোগে তুরস্কের বিমানবন্দর থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। গত ১১ জুন সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তুর্কিশ এয়ারলাইন্সের TK 713 ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ৩০ জন। তারা তুরস্কের ভুয়া ভিসা নিয়ে রওনা হয়েছিলেন। ওই ফ্লাইটটি যখন ছেড়ে যায় তখন শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে ছিল সি শিফট। গত ১৩ জুন তুরস্কের এয়ারপোর্ট পুলিশ ওই ৩০ জনকে ঢাকায় ফেরত পাঠায়। তাদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অনুসন্ধানে জানা গেছে ফেরত পাঠানো ওই ৩০ বাংলাদেশের মধ্যে কারোই আগে বিদেশ সফরের অভিজ্ঞতা নেই। এমনকি তাদের মধ্যে অনেকেই ফ্লাইটে ওঠার জন্যই জীবনে প্রথমবার ঢাকায় এসেছেন। তাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ দোকানদার, কেউ গার্মেন্টস কর্মী। ইমিগ্রেশনে তারা বলেছিলেন ৫ দিনের জন্য তুরস্কে যাচ্ছেন। ভুয়া ভিসা নিয়ে যেভাবে ঢাকা থেকে ইমিগ্রেশন পার হলেন একসঙ্গে ৩০ জন। ভুক্তভোগী ৩০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে দালালদের সঙ্গে তাদের প্রত্যেকের ৮ থেকে ১৮ লাখ টাকায় চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী অগ্রিম টাকাও দিয়েছেন তারা। কিভাবে এমন সাধারণ যাত্রীরা ইমিগ্রেশন পার হলেন এ বিষয়ে জিজ্ঞেস করলে এসআই রাইয়াতুল জান্নাত বলেন, ওসি স্যার বিষয়টি জানেন, এ বিষয়ে কথা বলার ক্ষেত্রে আমি দায়িত্বপ্রাপ্ত কেউ না। তবে তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন। কিভাবে ওকে লেখা হলো এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, এই বিষয়েও আমি কথা বলতে পারবো না, আপনারা ওসি সাহেবের সঙ্গে কথা বলুন। এই বিষয়ে কথা বলার জন্য ওসি মিমতানুর রহমানকে ফোন করার পর প্রশ্ন করা হলে তিনি কল কেটে দেন। এরপর ১৮ জুন বিকেল ৩টে পর্যন্ত একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ঘটনার সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত থাকা এসআই হাফিজকেও ফোন দেওয়া হলে কোনো সাড়া পাওয়া যায়নি। ওসির অফিস বিমানবন্দরের ভেতরে হওয়ায় তার সঙ্গে এই প্রতিবেদকের সাক্ষাৎ করাও সম্ভব হয়নি। কারণ বিমানবন্দরে প্রবেশের পাস ওসি নিজেই ইস্যু করেন। বিষয়টি নিয়ে ডিআইজি ইমিগ্রেশন মোহাম্মদ মঈনউদ্দিন হোসেন বলেন, আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি, এখনই কিছু বলা সম্ভব নয়। ওকে ফ্রম প্রসিকিউশন কনসার্নড A31 স্যার। এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়েও তদন্ত চলছে। তিনি আরও বলেন, আমাদের সিস্টেমে তুর্কির ভিসা যাচাই করার সুযোগ নেই, তাই ভিসা ভুয়া কিনা যাচাই করা যায় না। এই কর্মকর্তাকে প্রশ্ন করা হয়, প্রসেসে ভিসা যাচাই করার সুযোগ না থাকলেও এই ক্ষেত্রে ভিসার ধরন ও যাত্রীর প্রোফাইল দেখে সিল দেওয়া হয়। সেক্ষেত্রে ওই ৩০ জনের কেউই যেহেতু যোগ্যতা সম্পন্ন নন, তাহলে তাদের কেন আটক করা হয়নি? এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এই জন্যই আমরা বিষয়টি খতিয়ে দেখছি। জীবনের দীর্ঘতম রাত। ভুক্তভোগী রাবিকুল ইসলাম শিপন বলেন, আমাদের কাছে মিশর ও লিবিয়ার যাওয়ার কাগজ ছিল, দালাল বলেছিল লুকিয়ে রাখতে। এরপর তুর্কি পুলিশ যখন আমাদেরকে ধরল এবং ৩ জনকে মারধর করে, তখন আমরা সবকিছু দিয়ে দিই। নয়ন কুমার শীল বলেন, আমরা ভয় পেয়েছিলাম, ওরা তাদের ভাষায় চিৎকার করছিল। পরে দোভাষী এলো, আমরা বলি যে এটি ভিসা ভুয়া ভিসা, তা আমরা জানতাম না। ভুক্তভোগী শরীয়তপুরের জুয়েল আকন বলেন, ওই 2টি রাত ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। মনে হচ্ছিল আর দেশে ফিরতে পারবো না। তুর্কি এয়ারলাইন্সের সুপারভাইজার জাফর ইমাম বলেন, প্রতারক দালালরা এবং যেসব এজেন্সি টিকিটগুলো বুক করে এই ঘটনায় তারা দায়ী। ওকে টু বোর্ড কনফার্মেশনের পরেই আমরা তাদের 2টি বোর্ডিং পাস দিই, যেখানে গন্তব্য ছিল মিশর এবং তুরস্ক থেকে ছিল কানেক্টিং ফ্লাইট। ভুক্তভোগীদের ডায়েরি করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ এনায়েত কবির মামুন বলেন, ভুক্তভোগীরা দালালদের পরিচয় গোপন করছেন এবং যথাযথ তথ্য দিচ্ছেন না। প্রত্যেকের দালাল ভিন্ন এবং কেউই একই এলাকার নয়। তথ্য না পেলে আমরা মামলার তদন্ত এগোতে পারছি না। তিনি বলেন, মূলত এই ভুক্তভোগীরা ইমোর মাধ্যমে দালালদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এখন সেই নম্বরগুলো বন্ধ আছে, এই কারণে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে দালালদের বেশিরভাগই নিজেরা প্রবাসী, তারা ইটালি এবং বিভিন্ন দেশে আছেন। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-এর 6-1, 2-এর 6, 7-8-এর ধারায় মামলা হয়েছে। তবে এটিই প্রথম নয়। ঈদের আগের দিন তুর্কি ভিসা নিয়ে 50 জনের বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
তবে তাদের কেউই আর ঢাকা ফেরেননি। অনুসন্ধানে জানা গেছে মানব পাচারকারীদের কাছে এই প্রক্রিয়াটি যেন একটা গেম। সফল হলে তারা বলে গেম ওভার, তবে এই 30 জনের জন্য তা ছিল গেম ডিসমিসড।